আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্যাংকার্স লার্নিং একাডেমি। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে শুরু করেছি। আগের ভিডিওতে আমরা বলেছি যে যারা আমরা ফ্রেশার বা বিগিনার এট দ্য ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ মিনস এক্সপোর্ট ইম্পোর্টার ডেস্কে আমরা যারা আছি, তাদের জন্য আমরা অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট সম্বন্ধে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এবং টোটাল চেইনটা বোঝার জন্য আমরা বিগিনার পর্যায়ে আমরা যে সিরিজ অফ ভিডিও জন্য আমরা আলোচনা শুরু করেছি। আজকের আমাদের দ্বিতীয় ভিডিও। আমরা এর আগে আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা যে শিরোনামটা রেখেছি সেটা হচ্ছে এলসি ওপেনিং বাই দ্য ইস্যুইং ব্যাংক, অর্থাৎ ব্যাংক প্রসেসের মধ্যে একজন ইম্পোর্টার একজন এলসি ইস্যুইংকারী ব্যাংকের কাছে যখন আবেদন নিয়ে আসে, তখন এলসি ইস্যুইংকারী ব্যাংক যে এলসি ইস্যু করে বা এলসি ওপেন করে সেই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আজকের আলোচনায় আলোকপাত করব। তার আগে আমরা গত ভিডিওতে আমরা একটা বিষয় বলেছিলাম যে ইম্পোর্টার যখন কাজ শুরু করে, টোটাল ইম্পোর্টের যে মেকানিজম, সেই মেকানিজমে চারটা ধাপে কাজ করে থাকে। ব্যাংক প্রসেসে চারটা ধাপে কাজ হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে এটাকে প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেজে একজন এক্সপোর্টার একজন ইম্পোর্টার মধ্যে চুক্তি হওয়ার পরে ইম্পোর্টার ব্যাংকের কাছে আসে একটা পেমেন্ট আন্ডারটেকেন অর্থাৎ এলসি ইস্যু করার জন্য। আজকে আমরা মূলত এই টপিকসের উপর আলোচনা করব যে এলসি কিভাবে ইস্যু করা হয়। দ্বিতীয় ধাপে আমাদের কি করা হয় যে এলসির এক্সপোর্টার শিপমেন্ট করার পরে তার ডকুমেন্ট সাবমিট করার পরে ডকুমেন্ট রিসিভ করার পরে ইস্যুইং ব্যাংক এলসি ডকুমেন্ট যেটা আছে সেটার এক্সামিনেশন করে, স্ক্রুটিনাইজ করে, সেটা কমপ্লাইন্ট প্রেজেন্টেশন নাকি ডিসক্রিপশন সেটা যাচাই করার পরে সে ডকুমেন্টটা লজমেন্ট করে এবং পিএডি ক্রিয়েট করে ফরেন ব্যাংকে পেমেন্ট দিয়ে দেয়। এরপরে আমাদের বলছিলাম যে যদি এলসি ডিসক্রিপেন্ট হয় তাহলে আইএফডিবিসি লজমেন্ট করে ডকুমেন্ট। আর যদি আমাদের ইম্পোর্টারের যদি পোস্ট শিপমেন্ট স্টেজে কোনো ফাইন্যান্সের প্রয়োজন হয় তাহলে বিভিন্ন রকমের ক্যারিং প্রোডাক্ট দিয়ে ফাইন্যান্স করা হয় এবং প্রিএডি সেটেলমেন্ট করা হয় ফরেন পেমেন্টের উদ্দেশ্যে যে প্রিএডি ক্রিয়েট করা ছিল সেটা। তো আমরা আজকে মূলত এক নম্বর স্টেজে এলসি যে পেমেন্ট আন্ডারটেকিং ইস্যুড বাই দ্য ইস্যুইং ব্যাংক অর ইম্পোর্টারের ব্যাংক অ্যাজ এ এলসি ফর্মে, সেই এলসি ফর্মে যে কিভাবে করে থাকে সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকের আলোচনার শুরুতেই আমরা আবারও বলছি যে প্রথমে একটু জানার দরকার যে বেসিক্যালি এলসি জিনিসটা কি। তো এলসি নিয়ে আমরা প্রথমে কথা বলতে হলে আমরা প্রথমে বলবো যে এলসি জাস্ট লাইক এ পেমেন্ট আন্ডারটেকেন। আগের ভিডিওতে আমরা এলসি সম্বন্ধে কথা বলেছি। ইসিবিডিসি 600 অনুযায়ী এলসি হচ্ছে এক ধরনের পেমেন্ট আন্ডারটেকেন। যে পেমেন্ট আন্ডারটেকেন, তাহলে পেমেন্ট আন্ডারটেকেন যদি হয় তাহলে পেমেন্টের মোড কটা? ইন্টারন্যাশনাল ট্রেডে পেমেন্টের 4টে মোড আছে, যেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, যেটা হলো ওপেন অ্যাকাউন্ট, তারপরে ক্যাশ ইন অ্যাডভান্স, ডকুমেন্টারি কালেকশন এবং ডকুমেন্টারি ক্রেডিট, যেটাকে আমরা লেটার অফ ক্রেডিট বা এলসি বলে থাকি। এই এলসি কিভাবে কাজ করে থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে যাওয়ার পূর্বে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখাতে চাই যে ক্যাশ ইন অ্যাডভান্স এর ক্ষেত্রে ইম্পোর্টটা কিভাবে হয়ে থাকে। ক্যাশ ইন অ্যাডভান্স এর ওয়ার্কফ্লোটা এটা দেওয়া আছে। আমরা অন্য একটা ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি পেমেন্ট মেথড নিয়ে। সেখানে সেই ভিডিওর লিঙ্কে এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর আমরা একটা সংক্ষিপ্ত বলি। এখানে একজন এক্সপোর্টার ইম্পোর্টারের চুক্তি হওয়ার পরে ক্যাশ ইন অ্যাডভান্স ইম্পোর্টার কি করে, তার ব্যাংকের মাধ্যমে এটা এক্সপোর্টারের ব্যাংকের থ্রুতে এক্সপোর্টারকে অ্যাডভান্স টাকা পে করে। তারপরে এক্সপোর্টার এই পেমেন্ট পাওয়ার পরে তারপরে সে গুডস তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, গুড প্রসেস করে, গুডটা শিপমেন্ট করে দেয়। এটা হলো ক্যাশ ইন অ্যাডভান্স এর প্রসেস। দ্বিতীয়ত ক্যাশ ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে। দুইজনের মধ্যে চুক্তি হওয়ার পর সেলার বা সাপ্লায়ার বা এক্সপোর্টার গুডস শিপমেন্ট করে, দেন বায়ার এই গুডস পাওয়ার পরে তার গুডকে চেকিং করার পরে গুডের স্যাটিসফাইড হলে, টার্ম এন্ড কন্ডিশনের সাথে যদি ঠিক হয়, তাহলে তার ব্যাংকের মাধ্যমে এই টাকা এক্সপোর্টার বা সাপ্লায়ারকে দিয়ে থাকে। ইম্পোর্টারের ব্যাংক ভায়া এক্সপোর্টারের ব্যাংক হয় সেটা যা থাকে। এই প্রসেসে ওপেন অ্যাকাউন্টের কাজ করে থাকে। ডকুমেন্টারি কালেকশন কিছুটা ওপেন অ্যাকাউন্টের মতোই। তাদের মধ্যে একটা সেলস চুক্তি হয়, হওয়ার পরে সেলার বা সাপ্লায়ার এই গুডসটাকে শিপমেন্ট করে দেয়। এখানে শুধু পার্থক্য হলো শিপমেন্ট করার পরে আগে যেমন গুডস রিসিভ করার পরে বায়ার তাকে টাকা দিয়ে দিত, এখানে বায়ারের টাকা দেওয়ার আগে আর একটা শর্ত থাকে, সাপ্লায়ারকে ডকুমেন্ট সাবমিট করতে হয়। সেই জন্য সে কি করে, তার ব্যাংকের মাধ্যমে, এক্সপোর্টারের ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করে। এই ডকুমেন্ট আলটিমেটলি ইম্পোর্টারের ব্যাংকে যায়, যেটা কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করে। দেন এই ডকুমেন্টে ইম্পোর্টারের ব্যাংক ইম্পোর্টারকে এন্ডোর্স করে দিয়ে দেয় এবং অ্যাকসেপ্টেন্স নেয়, এবং সেখান থেকে তার পেমেন্টটা রিসিভ করার পরে এই পেমেন্টটা রিইম্বার্সমেন্ট করে এবং ফাইনালি এক্সপোর্টার সেই টাকাটা পেয়ে যায়। এটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে অপারেশনাল প্রসিডিউরটা এটা।
আর এটাও আমরা দেখিয়েছি লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিটে কি ঘটে, তাদের প্রথমে চুক্তি হয়, চুক্তি হওয়ার পরে এখানে মূলত একজন ব্যাংক ইম্পোর্টার তার পেমেন্ট আন্ডারটেকেন নেওয়ার জন্য তার ইস্যুইংকারী ব্যাংকের কাছে রিকোয়েস্ট নিয়ে আসে। তারপরে ইস্যুইংকারী ব্যাংক কি করে, এই ইম্পোর্টারের ব্যাংক বা ইস্যুইং ব্যাংক, এই ইস্যুইং ব্যাংক তখন করে কি, এই ইস্যুইং ব্যাংক তখন একটা এলসি থ্রো করে দেয় এক্সপোর্ট অ্যাডভাইজিং ব্যাংকের কাছে। এক্সপোর্টারের কান্ট্রিতে অ্যাডভাইজিং ব্যাংক এই এলসি পাঠায় হচ্ছে এক্সপোর্টারের কাছে। এক্সপোর্টার এই এলসি পাওয়ার পরে সে কি করে, তার এই পেমেন্ট আন্ডারটেকেন পাওয়ার পরে সে তখন গুডসটা রেডি করে এবং এটাকে শিপমেন্ট করে। গুডস শিপমেন্ট করার পরে প্যারালালি কি করে, সে ডকুমেন্ট রেডি করে ডকুমেন্ট তার ব্যাংকের নমিনেটেড ব্যাংক, আর যদি কনফার্মেশন ব্যাংক থাকে তাহলে কনফার্মিং ব্যাংকের কাছে ডকুমেন্ট সাবমিট করে। এবং যদি কনফার্মিং ব্যাংক থাকে, কনফার্মিং ব্যাংকের ডকুমেন্ট চেকিং করে যদি কমপ্লাইং প্রেজেন্টেশন হয়, তাহলে এই ডকুমেন্টের এগেইনস্টে তাকে এক্সপোর্টারকে পেমেন্ট দিয়ে দেয়, অথবা এর বিলটা পারচেস করে নমিনেটেড ব্যাংকের বিল পারচেস বা নেগোসিয়েশন করে। এবং অন দা আদার হ্যান্ড এই ডকুমেন্ট গুলো করে কি, এক্সপোর্টার ব্যাংক যেটা নমিনেটেড ব্যাংক বা কনফার্মিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট গুলো পাঠায় এবং পেমেন্টের রিইম্বার্সমেন্টের জন্য ক্লেম করে। এবং ইস্যুইং ব্যাংকের ডকুমেন্ট পাওয়ার পরে সে যদি মানে ডিসক্রিপেন্সি না পায় এবং কমপ্লাইং প্রেজেন্টেশন পায়, তাহলে তার ফরেন ব্যাংকের রিইম্বার্সমেন্ট বা পেমেন্টটাকে রিইম্বার্স করে দেয়। এবং একইভাবে ডকুমেন্টটা নেওয়ার জন্য ইম্পোর্টারকে তার থেকে পেমেন্ট বা তার যে পেমেন্টের মানি তা রিসিভ করে এবং এই ডকুমেন্ট গুলোকে এন্ডোর্স করে এই ডকুমেন্ট গুলা কি করে ইম্পোর্টারের ফেভারে দিয়ে দেয়। ইম্পোর্টার এই ডকুমেন্ট নিজে কাস্টমস এর কাছ থেকে ডকুমেন্টটা ক্লিয়ার করে। এই হলো একটা টিপিক্যাল ইম্পোর্টের আন্ডার এলসি, ইম্পোর্ট প্রসিডিউর আন্ডার এলসি তে এটা হয়ে থাকে। তা আমরা এখন মূলত বলতে চাচ্ছি যে এই এলসি ওপেনিং এর অপারেশনাল প্রসিডিউরটা কি। প্রথমে তাহলে কি আমরা আগে প্রচার থেকে দেখতে পেলাম যে প্রথমে একজন বায়ার এবং সেলারের মধ্যে একটা কন্ট্রাক্ট বা সেলস কন্ট্রাক্ট হয়। এই কন্ট্রাক্টে কি করে, বেসিস কি হয়, দি বেসিস অফ অল দ্য ট্রানজাকশন প্রভিশনস অফ দ্য লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে তাদের এই পেমেন্টের কন্ট্রাক্ট হবে, এই মর্মে তারা একটা সেলস কন্ট্রাক্ট করে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে যে ইম্পোর্টারের এলসি ওপেন করার জন্য, এলসি ফ্যাসিলিটি নেওয়ার জন্য সে ব্যাংকে আসে। ব্যাংকে আসার পরে ব্যাংকের একটা রিকোয়েস্ট করে এবং এলসি ইস্যু করার জন্য। এরপরে এলসি ইস্যুইংকারী ব্যাংক বিভিন্ন রকমের ফর্মালিটিস ফলো করে। সেই ফর্মালিটিস এর মধ্যে হলো ইস্যুইং ব্যাংক ইজ নট প্রাইভেটেড টু দ্য সেলস কন্ট্রাক্ট, এলসি এবং ক্রেডিট ওয়ার্থিনেস অফ দ্য বরোয়ার, সেলার্স এর ব্যাংক আইদার কনফার্ম অর দ্য ডিনাই দ্য এলসি করতে পারে, সিআইএফ কনফার্মেশন করবে এবং সেলার শিপ দ্য গুডস। এই কাজগুলো এই স্টেজে হয়ে থাকে। তারপরে হচ্ছে কি, গুডস এর এলসি হওয়ার পরে গুডস তৈরি করে, গুডের শিপমেন্ট করার জন্য প্রক্রিয়া করে, শিপমেন্ট করে এর ফ্রেট ফরওয়ার্ড কোম্পানির কে বুকিং দেয়। তারপরে সিএনএফ এজেন্ট থাকে, সেখান থেকে একটা রিসিভ করা হয়, একটা ট্রান্সপোর্ট করার, গুডকে শিপমেন্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বা ফর্মালিটিস গুলো করে দেন হচ্ছে গুডসকে শিপমেন্ট করার জন্য নানা রকম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গুলো নিয়ে থাকে। এরপরে আমরা যাচ্ছি হলো যে এক্সপোর্টারের আর একটা কাজ কি, ডকুমেন্টটা তৈরি করে ডকুমেন্টটা প্রেজেন্ট করা তার কনফার্মিং ব্যাংক আর নমিনেটেড ব্যাংকের কাছে। ডকুমেন্ট বলতে এখানে কি কি বোঝায়, ডকুমেন্ট বলতে এখানে কমার্শিয়াল ইনভয়েস, তারপরে হচ্ছে কি বিল অফ লেডিং, অথবা ইয়ারওয়েজ বিল, অথবা ট্রাক রিসিট, অথবা রেলওয়ে রিসিট, এই ডকুমেন্ট গুলো, ট্রান্সপোর্ট ডকুমেন্ট গুলো। তারপরে ইন্স্যুরেন্স ডকুমেন্ট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, তারপর সার্টিফিকেট অফ ইন্সপেকশন, দ্য বিল অফ এক্সচেঞ্জ, এই ডকুমেন্ট গুলো তৈরি করে ডকুমেন্ট কি করে তার নমিনেটেড ব্যাংকে সে সাবমিট করে থাকে। এরপরে হচ্ছে কি, নমিনেটেড ব্যাংকের ডকুমেন্ট গুলো যে ঠিক পাইলে তারপরে ঠিকের এগেইনস্টে যদি কনফার্মিং ব্যাংক হয় তাহলে তার সেলারকে তার পেমেন্টটা দিয়ে দেয়। আর যদি নমিনেটেড ব্যাংক থাকে তাহলে ডকুমেন্টের কালেকশনের জন্য পাঠায় এবং কখনো কখনো বিলটা নেগোশিয়েট বা পারচেস করে থাকে। এই প্রক্রিয়াতে মানে ডকুমেন্ট গুলা, পেমেন্ট গুলা হচ্ছে ডান হয়ে থাকে। তাহলে এই হলো আমাদের এলসির হচ্ছে অপারেশনাল প্রসিডিউর। এলসি বিভিন্ন নেচারের হয়, সেটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমরা এলসির অব্লিগেশনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করে যাই, সাইট এলসি, ডেফার্ড এলসি, ইউপাস এলসি, আর পেমেন্ট নেচারের উপর ভিত্তি করে ক্যাশ এলসি, ব্যাক টু ব্যাক এলসি ইত্যাদি বিভিন্ন ভাবে ভাগ করা হয়ে থাকে। এরপরে এখন আমরা আসতেছি হলো যে এলসি ওপেনিং কিভাবে হয়। আমরা ইতিমধ্যে ফ্লো চার্টে দেখলাম যে এলসি ওপেনিং এর ক্ষেত্রে একজন ইম্পোর্টার একজন এক্সপোর্টারের মধ্যে প্রাইমারিলি যে চুক্তি বা সেলস হয়, তাই সেখানে
গুডস শিপমেন্ট করার ক্ষেত্রে পেমেন্টের ব্যাপারে যে শর্ত থাকে সেটা হলো এলসির মাধ্যমে তাদের পেমেন্টটা কন্ডাক্ট হবে। আমরা জানি যে ইন্টারন্যাশনাল ট্রেডের 4টে মেথডে পেমেন্ট হয়ে থাকে, তার মধ্যে এলসি একটা মেথড। যেই মেথডে কি করা হয়, একজন ইম্পোর্টারের বা বায়ারের পক্ষ হয়ে একটা ব্যাংক একটা আন্ডারটেকিং পাঠায় এক্সপোর্টার বা সাপ্লায়ারকে, এবং ওই সাপ্লায়ার তারই এই পেমেন্ট আন্ডারটেকিংয়ের প্রেক্ষিতে সেই গুডটা শিপমেন্ট করে, এবং ওই গুডস এর এগেইনস্টে যে তার বিল হয় সেই বিলটাকে রিসিভ করবে, মানে পেমেন্ট করবার জন্য তাকে কিছু স্টিপুলেটেড ডকুমেন্ট সাবমিট করা লাগে। এই ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে এই বিলটাকে সে ক্লেম করে থাকে ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে। তাহলে আমরা সেটা জানি, এটাকে আমরা এলসি বলে থাকি। এই এলসি কিভাবে ইস্যু করা হয়, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো এটা। তাহলে প্রথমে একজন ইম্পোর্টারকে কি করতে হয়, তার ব্যাংকে আসতে হয় একটা এলসি ওপেন করার প্রপোজাল নিয়ে, এবং সেই প্রপোজাল অনুযায়ী ব্যাংক তার প্রপোজাল তৈরি করে তারপরে অ্যাপ্রুভাল নিয়ে দেন সুইফটের মাধ্যমে একটা সুইফট মেসেজ তৈরি করার মাধ্যমে এলসি পাঠায়। তাহলে শুরুতে আমরা আসলে একটা এলসির যে প্রিপারেটরি যে স্টেপ প্রিপারেশন যে নিয়ে থাকে, সেই প্রিপারেশন গুলা আমরা কি প্রথম নাম্বার স্টেপ 1 এ যেটা ঘটে যে অ্যানালাইসিস দ্য পার্টি অ্যাপ্লিকেশন, আমাদের ইম্পোর্টার যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে অ্যানালাইসিস করে এবং রিকোয়ার্ড যে বিভিন্ন রকমের ইনফরমেশন সেটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আদলে সেই ইনফরমেশন গুলোকে কালেক্ট করে এবং সেগুলোকে অ্যানালাইসিস করাই হচ্ছে একজন ইম্পোর্টার ব্যাংকারের কাজ, অর্থাৎ একজন অথরাইজড ডিলার ব্রাঞ্চের কাজ বা এডির কাজ বা একজন ব্যাংকারের কাজ। তাহলে প্রথমে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে আমাদের এলসি খোলার ক্ষেত্রে বিভিন্ন রকমের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে। সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, মিনিস্ট্রি অফ কমার্স কর্তৃক ইস্যুকৃত পলিসি, ইম্পোর্ট পলিসি অর্ডার। এরপরে হচ্ছে কি যে ব্যাংকের যে প্রতিটা ব্যাংকের নিজস্ব পলিসি আছে সেই পলিসি, তারপরে বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন রকমের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন সার্কুলার, এই বিষয়গুলোকে কমপ্লাই করে যদি প্রস্তাবটাকে যদি সবকিছুতে কমপ্লাই করে দেন কিন্তু এই প্রস্তাব কিন্তু প্রসিড করা হয়। এবং শুরুতে যে জিনিসটা হয়, বাংলাদেশ ব্যাংক গাইডলাইনে বলা হয়েছে যে এদিকে অবশ্যই তার কাস্টমার মানে ব্যাংকার কাস্টমারকে, দ্যাট মিনস হচ্ছে ইম্পোর্টারকে চিনতে হবে, বা নো ইয়োর অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ব্যাংকার্স কাস্টমার, অর্থাৎ কোন এলসি নিতে গেলে সে ব্যাংকের কাস্টমার হতে হবে। এবং এই গাইডলাইন ফর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের মোতাবেক এদিকে যে মূল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে নো ইয়োর ইম্পোর্টার বা নো ইয়োর কাস্টমার। এটা হচ্ছে গাইডলাইন ফর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেকশন। এরপরে হচ্ছে রেগুলেটরি একটা কমপ্লায়েন্সের মধ্যে তাকে ট্রেড লাইসেন্স লাগে, ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকবে। যে কোনো বিজনেস অর্গানাইজেশনের বিজনেস রান করার ক্ষেত্রে তাকে বিজনেস করতে গেলে তাকে ট্রেড লাইসেন্স থাকে, সেটা ট্রেড লাইসেন্সটা চেক করবে। ইম্পোর্টার হতে গেলে সিসিআই, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অথরিটি, যেটা মিনিস্ট্রি অফ কমার্সের একটা অথরিটি অফিস, সেটার দ্বারা ইস্যুকৃত একটা সার্টিফিকেট লাগে, যেটাকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্ষেপে আমরা আইআরসি বলে থাকি, এটা লাগবে। তারপরে বলছে যে যে সকল পণ্যই কিন্তু দেশে আমদানি করা যাবে না, কি কোনো পণ্য আমদানি করা যায়, কোনো পণ্য আমদানি করা রেস্ট্রিক্টেড, কোনো পণ্য আমদানি করা কন্ডিশনাল, আফটার কমপ্লাইং দ্য কন্ডিশন করা যায়। এই বিষয়গুলো কিন্তু গভর্নমেন্টের ইম্পোর্ট পলিসি অর্ডারে থাকে। ইম্পোর্ট পলিসি অর্ডারটা হলো প্রতি 3 ইয়ার্স পর পর মিনিস্ট্রি অফ কমার্স কর্তৃক একটি অর্ডার, যে অর্ডারে কি পণ্য আমদানি করা যাবে কি করা যাবে না, একজন ইম্পোর্টারে কি কি শর্ত মেনে আমদানি করতে হবে, একজন ইম্পোর্টারে কোন ধরনের পণ্য আমদানি করার ভিত্তিতে ইম্পোর্টারকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেই অনুযায়ী ইম্পোর্ট পলিসি অনুযায়ী কোনো যদি রেস্ট্রিক্টেড বা ব্যান আইটেম যদি আমদানি করার জন্য কেউ এলসি ওপেন করার প্রস্তাব নিয়ে আসে, তাহলে আমরা ব্যাংকার কিন্তু সেটার এগেইনস্টে এলসি খুলতে পারবো না। সেই বিষয়ে কিন্তু একজন এডিডি বা একজন ব্যাংকারের কিন্তু সেটা কনফার্ম করতে হবে। তাহলে এই বিষয়টাকে আমাদের বিবেচনায় নিতে হবে। দেন কি করতে হবে, যে পারমিশন অফ মিনিস্ট্রি অফ কমার্স, যদি ক্ষেত্র বিশেষের যদি কোনো পারমিশন লাগে তাহলে আইপিও অনুযায়ী কোনো স্পেশাল প্রোডাক্ট করার জন্য যদি মিনিস্ট্রি অফ পারমিশন যদি লাগে তাহলে পারমিশন নিতে হবে। এরপরে হচ্ছে কি বিল অফ এন্ট্রি ওভারডিউ থাকা চলবে না। গাইডলাইন ফর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বলা আছে বিল অফ এন্ট্রি দেখি আমরা একটু সংক্ষেপে বলি, যে কোনো পণ্য যদি কোনো ইম্পোর্টার কোনো পণ্য যদি আমদানি করে ইম্পোর্ট করে, ধরেন ইউএসএ থেকে যদি কোনো পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করা হয়, তাহলে এই পণ্য যখন বাংলাদেশে ইম্পোর্ট করার পরে বাংলাদেশে পোর্টে আসার পরে কি হবে, সে পোর্টে এটা আসার পরে পোর্ট অথরিটি, দ্যাট মিনস হচ্ছে কাস্টমস অথরিটি, এই পণ্যটা বাংলাদেশে যে ইন করছে বা ইন্ট্রেন্স করছে এই মর্মে এন্ট্রি দিয়ে থাকে। তাদের এন্ট্রি করে একটা বিল ইস্যু করে
বা একটা সার্টিফিকেট ইস্যু করে, সেই সার্টিফিকেটে বিল অফ এন্ট্রি বলা হয়। বিল অফ এন্ট্রি ওভার ডিউ কথাটার অর্থ হলো যে কোনো পণ্য যদি আমেরিকা থেকে একটা এলসি খোলা হয়, যদি ইম্পোর্টারও ক্ষতিগ্রস্ত হবে এবং ফাইনালি ইম্পোর্টার এই ধরনের পেমেন্টের ক্ষেত্রে এই ধরনের গুডস ইম্পোর্ট করার জন্য যে এলসি খুললে সেই এলসি নিয়ে কিন্তু নানান ধরনের জটিলতা তৈরি হয়। সেই জন্য মার্কেটিং রিপোর্টটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট দেখার জন্য সেন্ট্রাল ব্যাংক কিন্তু দিয়ে আছে। এরপরে হচ্ছে এস্টিমেটেড অফ ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন ভেরি সিগনিফিকেন্ট। কোন একটা পণ্য যদি বিদেশ থেকে যদি আমরা নিয়ে আসি, $100 যদি তার ফেস ভ্যালু হয়ে থাকে, এই পণ্য বাংলাদেশে আমদানি করে আনতে আনতে এখানে বিভিন্ন রকমের কস্ট টস্ট মিলে, তারপরে সিএনএফ এজেন্ট কাস্টমস ডিউটি বিভিন্ন রকম মিলে এই পণ্য কিন্তু আমদানি করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো, একটা হলো ইনভয়েস ভ্যালু যদি $100 হয়, কাস্টম ডিউটি যদি $5 হয় বা $10 হয়, সিএনএফ এজেন্টের কমিশন যদি $5 হয়, আদার্স যদি আরো $5 হয়, তাহলে এই পণ্যটা আমার ফ্যাক্টরিতে আসতে $100 পণ্য কিনলে সেটা $120 কিন্তু এটা খরচ হয়। তাহলে এই পণ্য যদি মার্কেটে যদি আমি আহ, যদি মার্কেটে যদি সেলিং প্রাইস যদি $110 হয়, কিন্তু আমার যদি এই পণ্যটা আমি দৃশ্যতে $100 কিনলেও এটা কিন্তু খরচ পড়ে গেল আমার $120। তাহলে কিন্তু $120 যদি খরচ হয় আর আমি যদি পণ্যটা মার্কেটে $110 বিক্রি করি, তাহলে আলটিমেট কিন্তু আমার এখানে $10 লস হবে। তাহলে $10 যদি লস হয়, তাহলে এই ধরনের এলসি, এই ধরনের পণ্য আমদানি করার ক্ষেত্রে এলসি যদি ওপেন করে থাকি, তাহলে কিন্তু যখন পণ্য পোর্টে চলে আসবে তখন কিন্তু এই বায়ারকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করা ভেরি সিগনিফিকেন্ট। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে দেশের যে যত ট্রেড ফাইন্যান্স অথবা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে লিগেল ফ্রেমওয়ার্ক গুলো আছে, এই লিগেল ফ্রেমওয়ার্ক গুলোকে আমাকে সাংঘর্ষিক কিনা এই প্রস্তাবটা, সেই বিষয়কে আমাকে নিশ্চিত হতে হবে। লিগেল ফ্রেমওয়ার্ক গুলো কি, দ্বিতীয় ধাপে আমরা লিগেল ফ্রেমওয়ার্ক গুলো দেখবো। লিগেল ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে পরিচিত হচ্ছে আন্তর্জাতিক ভাবে আইসিসি পাবলিকেশনের মধ্যে হলো ইউসিপিডিসি, আইএসবিপি 740, এটা হলো 820 ইনকোডাম 2020, তারপরে ফেরা 1947 লেটেস্ট ইম্পোর্ট পলিসি অর্ডার, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফর বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকের ফরেক্স গাইডলাইন, যেটা যেটা গাইডলাইন ফর ফরেন ট্রানজেকশন 2018, তারপরে 10 BR এর যে লাস্ট যে প্রজ্ঞাপন অথবা যে ডিরেক্টিভ মেসেজ, বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে। এর সাথে কোনো ধরনের সাংঘর্ষিক হলে আমরা এই পণ্য কিন্তু আমদানি করতে পারবো না। আমরা উদাহরণস্বরূপ হিসেবে বলে যাই যে কোন একটা পণ্য আমদানি করার জন্য বাংলাদেশের পরে যে এই যে এক্সিস্টিং যে পলিসি গুলো আছে, ইম্পোর্ট পলিসি বা গাইডলাইন ফরেন এক্সচেঞ্জে, সেটা হচ্ছে অ্যালাউ। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা ডলারের, আন্তর্জাতিক মার্কেটে ডলারের একটা ক্রাইসিস আছে। ডলার ক্রাইসিস হওয়ার কারণে বেশ কিছু পণ্য কিন্তু আমদানি করার ক্ষেত্রে এনবিআর সময় সময় বিভিন্ন রকমের প্রজ্ঞাপন কিন্তু মানে প্রকাশ করে থাকে। এই প্রজ্ঞাপন অনুযায়ী যদি কোনো পণ্য আমদানি করার উপর নিষিদ্ধ আরোপ করা হয়, তাহলে কিন্তু ইম্পোর্ট পলিসি অথবা গাইডলাইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন অথবা ফেরাতে যাই থাকুক না কেন, এই পণ্য কিন্তু আমদানি করা যাবে না। এই বিষয়টা কিন্তু আমাদের, যারা আমরা এটিতে কাজ করবো, তাদের কিন্তু এই বিষয়টা আমাদের বিবেচনা করতে হবে। এরপরে আমাদের প্রত্যেক ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড যে সার্কুলার গুলো থাকে, সার্কুলার গুলোকে আমাদেরকে আমাদের এই প্রস্তাবের সাথে সাংঘর্ষিক কিনা সেই বিষয়টাকে আমাদের ম্যাচ করাতে হবে। এরপরে আমরা যাচ্ছি হলো যে প্রিপারেটরি স্টেপ, মানে অ্যানালাইসিস রিকোয়ার্ড দ্য ডকুমেন্ট। এলসি ওপেন করার সময় যে ডকুমেন্ট গুলো আমাদের দরকার, সেই ডকুমেন্ট গুলোর লিস্ট এখানে দেওয়া আছে। একটা হচ্ছে প্রথমে গ্রাহক একটা আবেদন করবে, তারপর গ্রাহক আবেদন এলসি অ্যাপ্লিকেশন একটা ফর্ম থাকে, এলসিএ বলা হয়। সেখানে $500 স্ট্যাম্পিং করা লাগে। এটাই মূলত এলসির সার্চ ডকুমেন্ট অথবা মূল আবেদন হিসেবে, যেটা কন্ট্যাক্ট হিসেবে কাজ করে থাকে। এখানে যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো এখানে এলসির ভ্যালু, ইনকোটাম, এইচএস কোড, শিপমেন্ট ডেট, এক্সপায়ারি ডেট, তারপর এলসি টেনিওর, এলসি গুডস অফ ডেসক্রিপশন, পোর্ট অফ ডিসচার্জ, পোর্ট অফ লোডিং, এগুলাতে কিন্তু দেওয়া থাকে। এবং এখানে কিন্তু এখন এটা $300 রেভিনিউ স্ট্যাম্পিং কিন্তু করা লাগে, $500 এটা স্ট্যাম্পিং করা হয়। তারপরে এলসি এটা বর্তমানে এখন দরকার নেই। এরপরে আমাদের হলো প্রোফর্মা ইনভয়েস বা ইনডাইরেক্ট সাইন হতে হবে, ইস্যুয়ার এবং অ্যাকসেপ্টেন্ট বাই দ্য ইম্পোর্টার অ্যাকসেপ্ট করতে হয়। তারপরে ইন্স্যুরেন্স কভার নোট দিতে হবে, যেহেতু বাংলাদেশে সিআইএফ এবং সিআইপি বেসিসে যেহেতু ইম্পোর্ট নট নিড যদি সিআইএফ এবং সিপি বেসিসে হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ইম্পোর্টটা যেহেতু হয়ে থাকে এবং বেসিসে, সেই হিসেবে এখানে ইন্স্যুরেন্সের কাভারেজটা ইম্পোর্টার দিয়ে থাকে। সেই ইম্পোর্টার এলসি খোলার আগে এটার কাভারেজ আমরা নিয়ে থাকি। তারপরে রিনিউড ইম্পোর্ট রেজিস্ট্রেশন, হালনাগাদ ইম্পোর্ট রেজিস্ট্রেশন বা আইআরসি নিতে হবে, টিন সার্টিফিকেট নিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপর তার মেম্বারশিপ সার্টিফিকেট, বিজিএমএ, বিকেএমএ সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, রেজিস্টার পার্টনারশিপ নিতে হবে যদি পার্টনারশিপ কোম্পানি প্রতিষ্ঠান হয়ে থাকে, তারপর বোর্ড রিলেশন লিমিটেড কোম্পানি হলে এই যে অন্যান্য ক্যারিয়ারের ক্ষেত্রে যে ফর্মালিটি, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা 4 নম্বর ধাপে কি করব,
আমাদের যে প্রোফর্মা ইনভয়েস, যেটা মূলত আমাদের ইন্ডিয়ান বা প্রোফর্মা ইনভয়েস, ইন্ডিয়ান বা প্রোফর্মা ইনভয়েসে যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে। এটাই মূলত হচ্ছে এক্সপোর্টার ইম্পোর্টার মধ্যে প্রাইমারিলি একটা কন্ট্রাক্ট বা সেলস কন্ট্রাক্ট হিসেবে কাজ করে থাকে। এখানে বেনিফিশিয়ারিজ ইনফরমেশন, তারপরে হচ্ছে ইম্পোর্টারের ইনফরমেশন, এইচএস কোড, গুডস এর ডেসক্রিপশন, কোয়ান্টিটি, তারপর ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, কান্ট্রি অফ অরিজিন, টার্মস অফ ট্রেড, টার্মস অফ পেমেন্ট, তারপরে এটা কি সাইট বেসিস এলসি নাকি ডেফার্ড এলসি সেই বিষয়টাকে মেনশন করা থাকতে হবে। তারপর ইউজেন্স হলে ইউজেন্সের কতদিনের জন্য ইউজেন্স হবে এটা ক্যালকুলেশন মেনশন করা থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রপারমেন্ট ভাবে ইন্টেন্টে থাকবে, সেই বিষয়গুলো আমাদের এডি হিসেবে অ্যানালাইসিস করতে হবে। তৃতীয় পঞ্চম ধাপে আমাদের করতে হবে কি, যে ফরেন কারেন্সি আমাদের, আমরা আগে বলছিলাম যে ফরেন কারেন্সি অ্যারেঞ্জমেন্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট। যে ফরেন কারেন্সি অ্যাভেলেবেল আছে কিনা সেই বিষয়টাকে আমাদেরকে ট্রেজারি ডিপার্টমেন্টের, প্রত্যেকটা ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টে কমিউনিকেশন করে এটা অ্যাভেলেবিলিটি জানতে হবে। এবং এই যে টোটাল ইম্পোর্টের যে পেমেন্ট করবে যে সোর্স অফ ফান্ড, এটা ব্যাংকের নিজের, ব্যাংকের থেকে তারা ফাইন্যান্স দিতে পারে, অথবা ইম্পোর্টার তার নিজস্ব সোর্স অফ ফান্ড, যেটা আমরা মার্জিন হিসেবে নিয়ে থাকি। ব্যাংক ফাইন্যান্সের মধ্যে লিম এলটিআর অথবা এমএটিআর বা এমটিআর বলা হয়ে থাকে, মানে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে, এবং সাফিসিয়েন্ট সিকিউরিটি প্রয়োজন হলে সেই বিষয়গুলোকে আমাদের বিবেচনা করে এবং কনসার্ন অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে আমাদেরকে এটাকে প্রস্তাব প্রস্তুত করতে হবে। এরপরে কি করতে হবে, প্রপোজাল তৈরি করে সেই প্রপোজাল কনসার্ন অথরিটির কাছে আমাদের প্রেরণ করে সেটার কি কি করতে হবে, আমাদের অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার পরে এটা আমরা এখন এলসি ওপেন করতে যাবো। এলসি ওপেন করার সময় আমাদের বিভিন্ন রকমের যে ভাউচারিং বা এখানে যে ডাটা বা ইনফরমেশন গুলো যে এন্ট্রি দেওয়ার বিষয় থাকে সেই জিনিসগুলোকে আমাদের করার পরে আমাদের চার্জ কাটতে হবে। আমরা এলসি কমিশন, এলসি বিভিন্ন ব্যাংকের এলসি কমিশন বিভিন্ন রকমের, এটা আমরা একটা ব্যাংকের এলসি কমিশনটা এখানে দেখাইছি। সাইড এলসি হলো এক ধরনের কমিশন, এই কমিশন গুলো তখন আমরা আদায় করব। আদায় করার পরে এখানে কিছু ভাউচার ছাড়বো, আমরা ডেবিট করব হচ্ছে যে মার্জিন, কমিশন, ভ্যাট অন কমিশন, সুইফট, কেবল সুইফট, এই বিষয়গুলো আমরা ডেবিট করব। আর এবং এই এই এগুলোর পরিমাণটা আমরা কি করব, ডেবিট করে নিব পার্টির অ্যাকাউন্ট থেকে। এর মধ্যে এলসির মার্জিনের পরিমাণ থাকবে, কমিশন কত সেটা থাকবে, কমিশনের উপরে ভ্যাট, সুইফট চার্জ, কেবল চার্জ, তারপরে স্ট্যাম্পের বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমরা ডেবিট করবো। এটা কোন কোন খাতে এটা করব, প্রথমে ক্রেডিট করবো সানডে ডিপোজিট, মার্জিনের টাকা মার্জিন হেঁটে যাবে, ইনকাম কমিশনের টাকা ইনকাম হেঁটে যাবে, তারপরে তারপরে সোর্স ট্যাক্স চলে যাবে। এরপরে আমাদের ভ্যাটের উপরে, কমিশনের উপর ভ্যাট দেবো, সুইফট চার্জ, তারপরে সুইফট চার্জের হ্যান্ডেলিং চার্জ, স্ট্যাম্প ইন হ্যান্ডেল, এগুলো আমরা কাটবো। আরেকটা হলে কন্টিজেন্স লায়াবিলিটি ভাউচার থাকতে হয়, যেহেতু এটা আমাদের নন ফান্ডেড দায় হিসেবে থাকে। ডেবিট করি আমরা কাস্টমার্স লায়াবিলিটি অ্যাকাউন্ট অন লেটার অফ ক্রেডিট, আর ট্যাক্স লায়াবিলিটি অন অ্যাকাউন্ট অফ লেটার অফ ক্রেডিট, এটাকে আমরা ক্রেডিট করব। এরপরে আমরা কি করব, একটা সুইফট এর মেসেজ, এটা হলো সুইফট এর একটা ফরম্যাট, এই সুইফট ফরম্যাটে আমাদের এলসি ডাটা গুলো আমরা এন্ট্রি দিব। এর বাম সাইডে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল ডাটা দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম এগুলোকে ফিল বলা হয়। এবং এলসির জন্য যে মেসেজ, টেলিগ্রাফিক যে মেসেজটা, সেই মেসেজের কোড নাম্বার হচ্ছে 700 আর 701। সুইফটের আমরা জানি প্রত্যেকটি সুইফটের কিন্তু আলাদা আলাদা ফরম্যাট থাকে, বিভিন্ন পারপাজে বিভিন্ন রকমের ফরম্যাট আছে। এলসি ফরম্যাটটা বলা হয় MT700। এখানে যে ইনফরমেশন গুলো থাকে এই ইনফরমেশন গুলো আমরা ইনপুট দিব। দেওয়ার পরে এখানে আমাদের যত আছে সবগুলো এলসি ফরম্যাট, এটা ইনপুট দেওয়ার পরে তারপরে আমরা যখন এটা সেন্ড করব তখন এটা এলসি হয়ে যাবে। এলসি করার পরেও কিন্তু অনেক সময় এলসির অ্যামেন্ডমেন্ট করা লাগে বিভিন্ন রকমের বিষয়, কারণ এলসির এক্সপায়ারি ডেট বাড়ানোর প্রয়োজন হতে পারে, এলসির ভ্যালু চেঞ্জ হতে পারে, এলসির যে ডকুমেন্ট যেটা চাওয়া হয়েছে, রিকোয়ারমেন্ট ডিমান্ড করা হয়েছে, সেগুলো ডকুমেন্ট, অনেক ডকুমেন্ট হয়তো এক্সপোর্টারের পক্ষে সম্ভব না, তখন এই ডকুমেন্টের রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দেওয়া হয়। সাপ্লায়ার অনেক সময় চেঞ্জ হয়, চেঞ্জ ইন ডেসক্রিপশন অফ দ্য গুডস, অ্যাডিশন অফ দ্য সাবস্ট্রাকশন, নিউ ক্লোজ, কখনো ক্লোজ অ্যাড করে আবার কখনো ক্লোজ বাদ দেওয়া হয়। তারপরে ট্রান্সপোর্ট কোম্পানি যে চার্জ থেকে চেঞ্জ, কোম্পানি চেঞ্জ করা হয় অনেক সময়। তারপরে চেঞ্জেস ইন এনি আদার টার্মস, ইত্যাদি নানা রকম বিষয় যখন মানে রিকোয়ারমেন্ট থাকে তখন এক্সপোর্টার ইম্পোর্টার দুজন নেগোসিয়েশন করে এলসি ব্যাংকারি প্রয়োজনীয় এগুলোর যে অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আমরা এলসি অ্যামেন্ডমেন্ট বলে থাকি। এছাড়া এলসি অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিস্ক ঝুঁকি আছে, সেই রিস্ক ঝুঁকির মধ্যে কোন কোন রিস্ক গুলো, এই রিস্ক ফেস বাই ইম্পোর্টার, রিস্ক ফেস বাই বেনিফিশিয়ারিজ এবং রিস্ক ফেস বাই দ্য ইস্যুইং ব্যাংক। ইম্পোর্টার কর্তৃক যে রিস্ক গুলো হয় সেটা হচ্ছে নন ডেলিভারি হওয়ার একটা মানে ভয় থাকে, তারপরে শর্ট শিপমেন্ট অথবা ইনফেরিয়র কোয়ালিটি অফ গুডস আসার সম্ভাবনা থাকে, লস অর ড্যামেজ অফ দ্য গুডস ইন ট্রানজিট যদি থাকে, ট্রানজিট যদি অ্যালাউড থাকে তাহলে গুডস এর কোয়ালিটি লস হতে পারে, ড্যামেজ হতে পারে। তারপরে ফরেন এক্সচেঞ্জের মানে যে কারেন্সি এক্সচেঞ্জের যে রিস্ক সেটা থাকতে পারে, ফেলিওর অফ ইস্যুইং, ইস্যু করার যে ফেলিওরিটি থাকতে পারে, ফ্রড ইন প্রেজেন্টেশনে ডকুমেন্টে ফ্রড ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারে। এরপরে আমাদের আসছে হলে কি, যে রিস্ক ফেস বাই দ্য বেনিফিশিয়ারিজ মিনস হচ্ছে এক্সপোর্টার ফেইলর টু কমপ্লাই উইথ দ্য টার্মস অফ দ্য এলসি টার্ম এন্ড কন্ডিশন, কমপ্লাই করার ফেইল হতে পারে।
failure or delay in payment delay হতে পারে, তারপরে এলসি ইস্যু বাই এনি এন্টিটি আদার দেন ব্যাংক ছাড়া অন্য কোন এন্টিটি এলসি যদি ইস্যু করে থাকে, সেই ক্ষেত্রে সেটার জেনুইনিটিটা প্রুভ করার একটা আশঙ্কা থাকে। ইস্যুয়েন্স অফ দ্য ফ্রড এলসি সম্ভাবনা থাকে। তারপর ফরেন কারেন্সি এক্সচেঞ্জের যে একটা রিস্ক, সেটা কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর ইস্যুইং ব্যাংক যেসব প্রবলেম গুলো ফেস করে থাকে, যে রিস্ক গুলো হয়, সেটা হলো অ্যাপ্লিকেন্ট রিস্ক, এক্সপোর্টারের ইম্পোর্টারের এবং এক্সপোর্টারের রিস্ক তাদের ফেস করতে হয়। ফিনান্সিয়াল রিস্ক থাকে। তারপরে কনভেইং কাস্টমার রিকোয়ারমেন্ট যদি কোনো কিছু থাকে, সেটা কনভেইং করার সময় অনেক সময় মিসিং করলেন, তাহলে সেই দায় দায়িত্ব ব্যাংকের উপরে বর্তায়। ডকুমেন্ট এক্সামিনেশনে যদি কোনো ত্রুটি করা হয়, ভুল করে, তাহলে পরবর্তীতে এটা কোনো প্রবলেম হলে ব্যাংকের উপর সেটা দায় বর্তায়। তারপরে হচ্ছে কি একটা কান্ট্রি রিস্ক, কিন্তু কান্ট্রি কাউন্টার পার্টির যে কান্ট্রি, সেটা যদি কোনো ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটি অথবা আদার্স কোনো যদি বিষয় থাকে, সেটা রিস্ক কিন্তু ইস্যুইং ব্যাংকের উপর পড়ে। তারপর ফরেন এক্সচেঞ্জ কারেন্সি যে এক্সচেঞ্জের রিস্ক, সেটা তো রিস্ক সবসময় থাকে। এটাও কিন্তু আমাদের এক্সপোর্টার ইস্যুইং ব্যাংকেরও যেটা ফেল করতে হয়। তো সবাই